কি হবে যদি পৃথিবীতে হঠাৎ করে বিশাল এক বিপর্যয় নেমে আসে? রাস্তাঘাটে মানুষ প্রাণ হারাচ্ছে আকাশ থেকে নেমে আসা বড় বড় বরফের টুকরোর আঘাতে। উঁচু উঁচু বিল্ডিংয়ের সমান সুনামিতে তলিয়ে যাচ্ছে গোটা শহর। আকাশ থেকে নেমে আসছে এমন ঘূর্ণিঝড় যা ধ্বংস করে দিচ্ছে সব কিছু। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ার কারণে বরফ জমে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। এমন একটা পৃথিবী কল্পনা করতে গেলেও গা শিউরে ওঠে। তারপর কি হলো? মানবজাতি কি শেষ পর্যন্ত এই বিপর্যয়ের মোকাবিলা করতে পারবে? বেঁচে থাকার জন্য মানুষ কী বা করবে? সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি দ্য ডে আফটার টুমরো। মুভি শুরু হয়, দেখা যায় সম্পূর্ণ বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশের একটা ফাঁকা জায়গা। সেখানে কিছু মেশিন নিয়ে বরফের স্যাম্পেল নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন দুজন গবেষক। আর সেখানে তাদের একটা ছোট ল্যাবও রয়েছে। ল্যাবের মধ্যেও একজন কাজ করছিলেন, আর তার নাম হলো জ্যাক। জ্যাক পেশায় একজন জলবায়ু বিশেষজ্ঞ। তার কাজ হলো জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করা। অন্যদিকে দেখানো হয় জেসন নামের আরেকজন গবেষককে। সে একটা মেশিন নিয়ে অনেকটা গভীর থেকে বরফের স্যাম্পেল নিচ্ছিল। হঠাৎ করে তার মনে হয় চারিদিকে কাঁপতে শুরু করেছে। সে কিছু বুঝে ওঠার আগেই বরফের ধস নেমে গিয়ে একটা লম্বা খাত তৈরি হয়। জেসন সেই খাতটার মধ্যে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে জ্যাক আর তার সঙ্গী এসে জেসনকে কোনো মতে বাঁচিয়ে নেয়। তারা সকলে খাতের একদিকে চলে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় এত গবেষণা করে তারা বরফের যে স্যাম্পেল জোগাড় করেছিল সেটা খাতের অপর দিকেই রয়ে গেছে। কিন্তু সেই স্যাম্পেলটা না পেলে তাদের এতদিনের পরিশ্রম সব বৃথায় যাবে। তাই জ্যাক বরফের স্যাম্পেলটিকে আনার জন্য খাতের অন্যদিকে লাফিয়ে চলে যায়। সে বরফের স্যাম্পেলগুলোতে হাত পেয়ে যায়, কিন্তু যখনই সে লাফাতে যায় খাতটি আবারও ধস নামে। ফলে লাফিয়ে অন্যদিকে যাওয়াটা জ্যাকের জন্য আরও কঠিন হয়ে যায়। জ্যাক তার সত্ত্বেও অপর দিকে যাওয়ার জন্য খুব জোরে লাফ দেয়। ঠিক তখনই সে বরফ ভেঙে নিচের দিকে পড়ে যায়। বাকি দুজন ভাবে জ্যাক হয়তো নিচে পড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে জ্যাক একটা হুকের সাহায্যে ঝুলে রয়েছে। তারা দুজন যে কোনোভাবে জ্যাককে ওখান থেকে উদ্ধার করে উপরে তোলে। এই ঘটনা দেখে তারা খুবই অবাক হয়। এই ঘটনার পর কয়েক মাস কেটে যায়। দেখা যায় ভারতের দিল্লি শহরে আন্তর্জাতিক মিটিং হচ্ছে, যেখানে বড় বড় দেশের প্রধানমন্ত্রীরা রয়েছে এবং সেখানে জ্যাকও রয়েছে। আসলে এই মিটিংটা ছিল বিশ্ব উষ্ণায়নকে নিয়ে। জ্যাক বলে, বিশ্ব উষ্ণায়নের ফলে গত কয়েক বছর ধরে পৃথিবী তার তাপমাত্রা অনেক পরিবর্তন দেখা দিচ্ছে। মানুষের নানা কাজকর্মের ফল বিশ্বের গড় তাপমাত্রা প্রায় 2 গুণ বেড়ে গেছে, আর এটা পুরো বিশ্বের জন্য বিপদের কারণ হতে পারে। পৃথিবীর তাপমাত্রা যদি এত পরিমাণে বাড়তে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত বিশাল বিশাল হিমবাহ গলতে শুরু করবে এবং সেই জল সমুদ্রে গিয়ে মিশবে। এতে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন দেখা দেবে। অনেক জায়গায় দৈত্যাকার ঘূর্ণিঝড় দেখা যাবে, কোথাও বা ভারী বৃষ্টি দেখা দেবে। আবার বিশ্বের অনেক দেশে বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে বড় বড় শিল পড়বে। এর ফলে পৃথিবীর উত্তর দিকের তাপমাত্রা একেবারেই কমে যাবে, আর সময়ের সাথে পৃথিবী বরফের চাদরে ঢেকে যাবে। এমন অবস্থায় মানবজাতির অস্তিত্ব পর্যন্ত সংকটের মুখে পড়তে পারে। তাই আগে থেকে বিশ্বের সমস্ত দেশের সরকারকে একজোট হতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে। তারপর জ্যাক সবার সামনে একটা দাবি রাখে, কিন্তু কেউ জ্যাকের কথায় গুরুত্বই দেয় না। তারা জ্যাকের প্রস্তাব মানতে রাজি নয়। সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বেকারও উপস্থিত ছিলেন। বেকার জ্যাকের কথাগুলো নিয়ে উপহাস করে এবং তাকে অপমান করে। সেই মিটিংয়ে একজন ওশানোগ্রাফারও ছিল, তার নাম হলো র্যাপসন। র্যাপসন জ্যাকের সমস্ত কথা খুব মন দিয়ে শুনছিল। কেউ জ্যাকের কথা গুরুত্ব না দিলেও র্যাপসন বুঝতে পারছিল যে জ্যাক যেগুলো বলছে সেগুলো একদম সত্য। তবে সে তাদের মধ্যে কিছুই বলে না। একটু পরেই সেই মিটিংটা শেষ হয়ে যায়। দৃশ্য পাল্টায়, দেখা যায় দিল্লি শহরের একটা ব্যস্ত রাস্তা। দিল্লির জলবায়ু হঠাৎ করেই পাল্টে গিয়েছে। সেখানে বরফ পড়তে শুরু হয়েছে। সেখানে কিছু কিছু সাংবাদিকরাও উপস্থিত ছিল, এরকম অস্বাভাবিক ঘটনা নিয়ে রিপোর্ট করছিল। এমন সময় রাস্তায় জ্যাকের সাথে র্যাপসনের দেখা হয়। র্যাপসন জ্যাককে বলে, আপনার বলা প্রত্যেকটা কথাই সঠিক। আমার আপনার গবেষণার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সেখানে থাকা বাকিরা কেউ আপনার কথা বিশ্বাস না করে খুব বড় ভুল করেছে, আর হয়তো আমাদের সকলের এই ভুলের মাসুল খুব জলদি দিতে হবে। বর্তমানে জলবায়ুর পরিবর্তন খুবই অস্বাভাবিক, কারণ দিল্লির মতো শহরে আগে কখনো বরফ পড়তে দেখা যায়নি। তারপর জ্যাক র্যাপসনকে বলে, আমি অনেক চেষ্টা করেও এই কথাটা কাউকে বোঝাতেই পারলাম না। আমাদের বিশ্বে খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে। র্যাপসন বলে, আমি একজন ওশানোগ্রাফার, আর আমি আপনার সাথে জলবায়ুর এমন হঠাৎ পরিবর্তন নিয়ে কিছু আলোচনা করতে চাই। অন্যদিকে সমুদ্রের মধ্যে হঠাৎ করে বিশাল ঝড় তৈরি হতে দেখা যায়। দৃশ্য পাল্টায়, একটা ঘরের মধ্যে দুজন লোককে দেখা যায়। এই লোকটার নাম হলো ডেনিস।
আর এনার নাম হলো সিমন। সিমন তার কম্পিউটার দেখে এবং ডেনিসকে বলে জর্জিয়াস ব্যাংক নামক একটা এলাকায় হঠাৎ করে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি নেমে গেছে। কিন্তু ডেনিস সিমনের কথায় বেশি গুরুত্ব দেয় না আর বলে এই এলাকায় মাঝে মাঝে জলবায়ু খারাপ থাকে। একটু পর সেখানে গাড়ি নিয়ে র্যাপসন আসে। আসলে এরা দুজন ছিল র্যাপসনের সহকারী আর এই বাড়িটা ছিল র্যাপসনের। অন্যদিকে দেখা যায় টোকিও শহরে বৃষ্টি হচ্ছে এবং সবাই নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করে সেখানে আকাশ থেকে বড় বড় বরফের টুকরো পড়তে শুরু করে আর অনেক মানুষের মাথায় বরফের টুকরো পড়ে তারা সেখানে মারা যায়। সবাই জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে। দৃশ্য পাল্টায়, দেখা যায় জ্যাক ও নিজের বাড়ি ফিরে এসেছে। অন্যদিকে আরেকজন ছেলে এবং মহিলাকে দেখা যায়। এর নাম হলো স্যাম এবং এর নাম লিলি। লিলি হলো জ্যাকের ওয়াইফ। জ্যাক লিলিকে ফোন করছিল। লিলি বলে, তুমি তোমার গবেষণা নিয়ে এতই ব্যস্ত থাকো, তুমি আমাকে একটুও সময় দাও না, এই জন্যই আমি এখনো বিয়ে করিনি। যাই হোক, কিন্তু আমাকে সময় না দিলেও তুমি তোমার ছেলে স্যামকে তো সময় দিতেই পারো। জ্যাক স্যামের ব্যাপারে জিজ্ঞেস করলে লিলি বলে, নরওয়েতে একটা অনেক বড় কুইজ কম্পিটিশনে স্যাম ও তার বন্ধুরা অংশগ্রহণ করবে। এর জন্য সে কাল প্লেনে করে নরওয়ে যাবে। তোমার কাল অন্তত স্যামের সাথে থাকা উচিত। এরপর মহাকাশের একটি দৃশ্য দেখা যায়। সেখানে একটা স্পেস স্টেশনে দুজন মহাকাশচারী ছিল। তারা দেখতে পায় পৃথিবীর দিকে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। তার পরদিন জ্যাক তার ছেলে স্যামকে নিয়ে বিমানবন্দর অবধি পৌঁছে দিতে যায়। স্যাম তার গাড়ির মধ্যে চুপচাপ বসেছিল। জ্যাক তার গবেষণা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে স্যাম ও তার মধ্যে এখন বেশি কথা হয় না। একটু পরেই তারা বিমানবন্দরে পৌঁছে যায়। স্যাম গাড়ি থেকে নেমে প্লেনে ওঠে। প্লেনে স্যামের সাথে আরও দুজন বন্ধুকে দেখা যায়। এখানে এই ছেলেটির নাম হলো জয় এবং মেয়েটির নাম হলো লুসি। স্যাম লুসিকে পছন্দ করত, কিন্তু সে এই কথাটা লুসিকে বলার কখনো সাহস পায়নি। এটাই স্বাভাবিক। তো যাই হোক, কিছু দূর যেতেই প্লেনটি একটা ঝড়ের মধ্যে পড়ে আর কাঁপতে শুরু করে। এইসব কিছুতে স্যাম খুব ভয় পেয়ে যায়। সে এমনিতেই প্লেনে উঠতে পছন্দ করে না, আর তার মধ্যে এই ঝড়। সে ভয় পেয়ে যায় আর লুসির হাত চেপে ধরে। তবে একটু পরেই সব স্বাভাবিক হয়ে যায়। এরপর র্যাপসন ও তার সহকারীদের দেখা যায়। র্যাপসন কম্পিউটারে দেখে 3টে দেশের জলবায়ু অনেক পাল্টে গিয়েছে। সে একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে কখনো এত দ্রুত জলবায়ু পরিবর্তন হতে দেখেনি। অন্যদিকে স্যাম ও তার সহকর্মীদের দেখা যায়। তারা নরওয়ের একটা রাস্তায় জ্যামে আটকে আছে। গাড়ি থেকে বেরিয়েই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় তারা। দেখা যায় ঝকঝকে কয়েক হাজার পাখি এদিক ওদিক উড়ে যাচ্ছে। এটা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। এরপর স্যাম তার সহপাঠীদের সাথে কুইজ প্রতিযোগিতায় বসে থাকতে দেখা যায়। প্রতিযোগিতা শুরু হয়। তাদের টিম খুবই ভালো খেলছিল। তাদের মধ্যে লুসি ছিল সবচেয়ে বুদ্ধিমান। লুসির জন্য তারা প্রথম থেকেই এগিয়েছিল। অন্যদিকে দেখা যায় র্যাপসন জ্যাকের সাথে ফোনে কথা বলছে। সে জ্যাককে বলে, আপনি মিটিংয়ে জলবায়ুর যে পরিবর্তনের কথা বলেছিলেন তা আস্তে আস্তে ঘটতে শুরু হয়েছে বাস্তবে। 3টি মহাসাগরের উষ্ণতা দ্রুত হারে কমে যাচ্ছে। র্যাপসন গবেষণা করে যে রিপোর্টগুলো তৈরি করেছিল সেগুলো জ্যাককে পাঠায়। জ্যাক রিপোর্টগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বলে, গত 10 বছরেও সমুদ্রের উষ্ণতা এতটা কমেনি। তারপর সে রেডি হয়ে অফিসে চলে আসে। অফিসে এসে সিনিয়র টমকে বলে, আমাদের জলবায়ু পর্যবেক্ষণের জন্য একটা বিশেষ ধরনের মেশিনকে ব্যবহার করতে হবে। এই মেশিনের ব্যবহার করে একটি মডেল তৈরি করব। টম বলে এটা সম্ভব নয়। সেও জ্যাকের কথা বিশ্বাস করে না। অন্যদিকে দেখা যায় আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে অনেকগুলো বিশাল বিশাল ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ে গোটা শহরে অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলছিল সেগুলো প্রচণ্ড হাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক ছিটকে পড়ছিল। এতে প্রচুর মানুষ মারা যায়। ভাইস প্রেসিডেন্ট ব্রেকার ও এই ঝড়ের ব্যাপারে জানতে পারে। অন্যদিকে জ্যাকের সিনিয়র টমও এই ঘটনা সম্পর্কে জানতে পারে। এখানে এসে তারা বুঝতে পারে জ্যাক যা বলেছিল তার সবই সত্যি। বেকার আমেরিকার বিমানবন্দরগুলো বন্ধ করে দেয় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এর ফলে স্যাম ও তার বন্ধুরা নরওয়েতেই থেকে যায়। এরপর দেখা যায় টম একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছে। সে এখন জ্যাককে সেই মিশনটি ব্যবহার করতে বলে। জ্যাক ও তার টিম সারা রাত ধরে সেই মডেলটি বানানোর কাজ করে এবং সকালের মধ্যে তারা সেই মডেলটি তৈরি করে ফেলে। জ্যাক সেই মডেলটি দেখে বুঝতে পারে মাত্র 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই পুরো পৃথিবীর বরফের নিচে ঢাকা পড়বে। এরপর সে তার ছেলে স্যামকে ফোন করে এবং বলে, তুমি যত তাড়াতাড়ি পারো আমেরিকাতে ফিরে আসো। স্যাম বলে, সমস্ত বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, তাই আমিও আমার বন্ধুরা এখন চাইলেও আমেরিকা যেতে পারবো না। জ্যাক স্যামকে কিছু বলতে যাবে, এমন সময় ভাইস প্রেসিডেন্ট বেকার এবং আরও কিছু লোক জ্যাকের সাথে কথা বলতে আসে। জ্যাক তাদের জানায় মাত্র 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পৃথিবী পুরো বরফে ঢেকে যাবে।
আমাদের তার আগেই কোনো একটা পদক্ষেপ নিতে হবে, নয়তো আমরা সবাই বরফে জমে প্রাণ হারাবো। জ্যাক ও তার টিম মিলে যে মডেলটি তৈরি করেছিল সেই মডেলটি বেকারকে দেখায়, কিন্তু সে আবারও জ্যাকের কথায় বিশ্বাস করে না। সে মনে করছিল এই ঘূর্ণিঝড়গুলো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ, আর সে বলে এত কম সময়ে পুরো পৃথিবী কি করে বরফে পরিণত হতে পারে। এরপর অনেকগুলো দিন কেটে যায়। দেখা যায় র্যাপসন ও তার 2 সহকর্মীকে। তারা টিভিতে খবর দেখছিল, যেখানে দেখানো হচ্ছিল বিশ্বের বিভিন্ন দেশের তাপমাত্রা খুব দ্রুত কমে যাচ্ছে। এরপর দেখা যায় বরফের ঝড়ের মধ্যে কিছু হেলিকপ্টার উঠছে। আসলে এগুলো রেস্কিউ টিম ছিল। তারা স্কটল্যান্ডের একটা শহরের দিকে এগোচ্ছিল, সেখানে আটকে থাকা কিছু মানুষকে বাঁচানোর জন্য। তবে তুষারপাতের কারণে হেলিকপ্টারগুলো জমে যেতে শুরু করে এবং পাখাগুলো ঘোরা বন্ধ করে দেয়। 3টে হেলিকপ্টারই মাটিতে পড়ে যায়। একটি হেলিকপ্টারের মধ্যে থেকে দরজা খুলে একজন বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু দরজা খুলতেই তার পুরো শরীরে বরফ জমে যায় এবং সে সেখানেই মারা যায়। অন্যদিকে দেখা যায় নরওয়েতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় 1 হাঁটু জল জমে গেছে। স্যাম ও তার বন্ধুরা এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা পাবলিক লাইব্রেরির দিকে যাচ্ছিল। হঠাৎ স্যাম দেখতে পায় একটা বড় সুনামির শহরের দিকে এগিয়ে আসছে। স্যাম সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে দেখতে পায় লুসি রাস্তায় কিছু গাড়ির জন্য আটকে গেছে। সে লুসিকে সেখান থেকে নিয়ে পাবলিক লাইব্রেরিতে আশ্রয় নেয়। গোটা শহরে সুনামি নেমে আসে। সমুদ্রের উঁচু ঢেউয়ে সবকিছু তলিয়ে যায়। মানুষ জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে থাকে। তারপর দেখা যায় জ্যাক ও র্যাপসন ফোনে কথা বলছে। র্যাপসন খুবই চিন্তিত। সে জ্যাককে জলবায়ুর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। জ্যাক বলে জলবায়ুর অবস্থা খুবই খারাপ। এখনও আমাদের 3টে বিশাল বরফের ঝড়ের মোকাবিলা করতে হবে। এই 3টে ঝড়ের পর পুরো পৃথিবী বরফের চাদরে ঢেকে যাবে। বর্তমানে স্কটল্যান্ড সবথেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি যত জলদি সম্ভব সেখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যান। র্যাপসন বলে পালানোর জন্য এখনও অনেক দেরি হয়ে গেছে। স্কটল্যান্ডের তাপমাত্রা এখন অনেক কমে গেছে। মানুষ নিজের ঘর থেকে বেরোলেও বরফে জমে যাচ্ছে। তাই আমার বাঁচা অসম্ভব। তুমি তোমার ছেলে স্যামকে ফিরিয়ে আনার চেষ্টা করো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই বলে সে জ্যাককে শেষবারের মতো গুড বাই জানিয়ে ফোন রেখে দেয়। অন্যদিকে দেখা যায় সুনামির জল সেই পাবলিক লাইব্রেরির মধ্যে ঢুকে গেছে। স্যাম কোনোভাবে লুসিকে সাথে নিয়ে টেলিফোনের কাছে পৌঁছয়। সে তার বাবা জ্যাককে ফোন করে এবং সেখানকার সমস্ত পরিস্থিতি বলে। বাবা, তুমি সতর্ক থাকো, একদমই বাইরে বেরিও না। একটু পরেই সেখানে একটি বিশাল বরফের ঝড় আসতে চলেছে। তুমি সেখানে যা কিছুই পাও সবগুলো দিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করো। আমি খুব শীঘ্রই তোমাকে বাঁচাতে পৌঁছে যাব তোমার কাছে। তারপর দেখা যায় বিশ্বের অনেক দেশ বরফের ঝড়ের কবলে পড়ে। পৃথিবীর উত্তর দিকের সমস্ত দেশ বরফের নিচে পড়ে যায়। এমন অবস্থায় আমেরিকাতে একটি ইমার্জেন্সি মিটিং ডাকা হয়। সেখানে জ্যাক সবাইকে বলছে পৃথিবীর উত্তর দিকের তাপমাত্রা একেবারেই কমে গেছে, কিন্তু দক্ষিণ দিকে ঝড় এখনো যায়নি। তাই যত দ্রুত সম্ভব উত্তর দিকের মানুষদেরকে দক্ষিণ দিকে দেশগুলিতে পাঠাতে হবে। এতে সকল মানুষকে বাঁচানো না গেলেও অনেক মানুষকেই আমরা বাঁচাতে পারবো। আমেরিকার প্রেসিডেন্ট জ্যাক এই কথায় সম্মতি জানায়। তারা রেস্কিউ টিমের সাহায্যে উত্তর দিক থেকে মানুষগুলোকে নিয়ে দক্ষিণ দিকে পাঠাতে শুরু করে। এরপর দৃশ্য পাল্টায় এবং দেখা যায় সেই পাবলিক লাইব্রেরিতে অনেকগুলো মানুষ আটকে আছে। তারাও জানতে পারে যে পৃথিবীর দক্ষিণ প্রান্তে এখনও ঝড় পৌঁছয়নি। সেখানে থাকা বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নেয় যে তারা দক্ষিণ দিকে যাবে। স্যাম তাদের সবাইকে বাইরে যেতে বারণ করে। সে বলে, আপনাদের কারোর এখন বাইরে বেরোনো উচিত না। বাইরে বেরোলে আপনারা বরফে জমে যাবেন। আমার বাবা আমাকে বলেছে সে খুব শীঘ্রই রেস্কিউ টিম নিয়ে আমাদেরকে বাঁচাতে আসবে। কিন্তু সেখানে থাকা কেউই স্যামের কোনো বারণ শোনে না। তারা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এখন এই লাইব্রেরিতে স্যাম ও তার বন্ধুরা ছাড়া কয়েকজনই রয়েছে। তারা রেস্কিউ টিমের অপেক্ষা করতে থাকে। নিজেদেরকে গরম রাখার জন্য তারা লাইব্রেরিতে থাকা সমস্ত বইগুলিকে পুড়িয়ে আগুন জ্বালাতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জ্যাক তার 2জন বন্ধুকে নিয়ে নরওয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। একজনের নাম ফ্র্যাঙ্ক আর অন্যজন হলো জেসন। তারা 3জন গাড়িতে করে নরওয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু তারা যত বেশি নরওয়ের কাছাকাছি আসতে শুরু করে তাপমাত্রাও অনেক বেশি কমতে শুরু করে। ইঞ্জিন বরফে জমে যাওয়ার কারণে তাদের গাড়িটি সেখানে থেমে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা বাকিটা রাস্তা পায়ে হেঁটে যাবে। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই ফ্রাঙ্ক একটা গভীর গর্তে পড়ে যায়। ফলে সে সেখানেই মারা যায়। এর ফলে জ্যাক অনেক দুঃখ পায়, কিন্তু তাকে যে করেই হোক নরওয়ে পৌঁছতেই হবে। তাই সে আর জেসন এগোতে থাকে। সেখানে দেখা যায় পুরো শহর বরফে ঢেকে গেছে। এত ঠান্ডা সহ্য করতে না পেরে জেসন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। জ্যাক বুঝতে পারে আজকে আর এগোনো সম্ভব নয়। তাই তারা সেখানেই তাঁবু ফেলে। সে অনেক চেষ্টা করে তাঁবুর মধ্যে আগুন জ্বালায়। কিছুক্ষণ পর জেসনের জ্ঞান ফেরে।
কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর আবারও একবার সেই মহাকাশচারীদের দেখা যায়। তারা দেখে পৃথিবীর উপর থেকে সমস্ত বরফ ধীরে ধীরে সরে যাচ্ছে। পরদিন সকালে জ্যাক ও জেসনের ঘুম ভাঙে। তারা বাইরে বেরিয়ে দেখতে পায় অনেক দিন পর আকাশে সূর্য উঠেছে, চারদিকে রোদ ঝলমল করছে, তাপমাত্রা এখন আবার বাড়তে শুরু করেছে। তারা দুজন শহরের মধ্যে ঢোকে এবং পাবলিক লাইব্রেরিতে পৌঁছয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সবাইকে খুঁজে পায়। স্যাম তার বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় জলবায়ু আবারও আগের মতো হয়ে গেছে। অনেক মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আসলে এই সমস্ত কিছু হয়েছিল ভাইস প্রেসিডেন্ট বেকারের কারণে। সে যদি জ্যাকের কথা প্রথম থেকেই শুনত তাহলে এত মানুষ আর প্রাণ হারাতো না। সে নিজের ভুল বুঝতে পারে এবং প্রেস কনফারেন্সে এসে সকলের কাছে ক্ষমা চায়। সে বলে, আমরা এত বছর ধরে পরিবেশের উপর যে নির্মম অত্যাচার চালিয়ে এসেছি, এটা তারই ফল। এই ঘটনায় পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা একদম পাল্টে দিয়েছে। পরিবেশ যে তার উপরে হওয়া অত্যাচারের প্রতিশোধ এত ভয়ঙ্করভাবে নিতে পারে, এই ঘটনা তারই একটা উদাহরণ। এরই মধ্যে কিছু হেলিকপ্টার পৌঁছে গিয়েছিল নরওয়েতে। তারা জ্যাক ও বাকি সবাইকে দেখতে পায়। তারা নিচে নামে এবং সবাইকে আমেরিকাতে নিয়ে আসে। দেখা যায় তাদেরই মতো অনেক মানুষ যারা এই বরফের ঝড়ের মধ্যেও বাইরে না বেরিয়ে বাড়ির মধ্যেই ছিল। তারা সকলেই বাইরে বেরিয়ে এসে এক জীবনজয়ী উল্লাস করছে। দৃশ্য পাল্টায়। আবারও সেই মহাকাশচারীদের দেখা যায়। তারা বলে, এত পরিষ্কার আর এত সুন্দর আকাশ এর আগে তারা কখনো দেখেনি। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। পরিবেশের ওপর অত্যাচারের এক ভয়াবহ ফল ভোগ করে পুরো মানবজাতি। তবে যেভাবেই হোক নিজেদের প্রাণ বাঁচিয়ে তারা শুরু করে একটা নতুন জীবন। তো যাই হোক, আজকের মুভি এতটাই। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। বাই।